আসসালামু আলাইকুম। একটা ন্যাশনাল টিমের ব্যাটিং কোচের আসলে মূলত কাজটা কি? ব্যাটসম্যানদের একদম টেকনিক নিয়ে কাজ করা, একদম বেসিক টেকনিক নিয়ে কাজ করা। এখন এটাই যদি ন্যাশনাল টিমের ব্যাটিং কোচের মূল কাজ হয়, তাহলে এইজ লেভেলের কোচেরা কি করেন, হাই পারফরমেন্স ইউনিটের কোচেরা কি করেন, সেই প্রশ্নটা কিন্তু চলে আসতে পারে। মূলত একটা ন্যাশনাল টিমের ব্যাটিং কোচের কাজটা হচ্ছে একজন ব্যাটসম্যানের ব্যাটিং প্ল্যানটা বলে দেওয়া, বিভিন্ন কন্ডিশনে তিনি কিভাবে অ্যাডজাস্ট করবেন সেই অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো শেখানো, এবং তার কি কি ছোট ছোট টেকনিক্যাল ফ্লজ আছে সেই সমস্ত ফ্লজগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে কৌশল বাতলে দেওয়ার জায়গাটা এবং এক্সপেরিয়েন্স শেয়ার করার জায়গাটা, মেন্টরিংয়ের জায়গাটা, সাইকোলজিক্যালি সেই ব্যাটারটাকে উদ্বুদ্ধ করার জায়গাটা, এবং যেটা বলছিলাম যে আলটিমেটলি যে আপনার কোন প্রতিপক্ষ কোন কন্ডিশনে আপনি খেলতে যাচ্ছেন সে সমস্ত কন্ডিশন সম্পর্কে তাকে জ্ঞান প্রদান করা এবং সেই কন্ডিশনের টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের কাজগুলো করা। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই যখন তাদের ব্যাটিং কোচের সার্কুলার দিয়েছিল, সেখানে একটা বিষয় উল্লেখ করা ছিল, সেটা হচ্ছে ডেভেলপ অ্যান্ড ট্রেন ব্যাটসম্যান ইন স্কিলস, ট্যাকটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর ব্যাটিং ইন ডিফারেন্ট ফরম্যাটস। অর্থাৎ তিনটা বিষয় উল্লেখ করা ছিল। একটা হচ্ছে যে ডেভেলপ করা ব্যাটসম্যানের স্কিলটা, এবং ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজি ডিফারেন্ট কন্ডিশনের ব্যাপারটা নিয়ে। কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে বাংলাদেশের মতো টিম, যে টিমগুলোতে সত্যিকারের অর্থে ডেভেলপমেন্ট পর্যায়ে ব্যাটিং স্কিল নিয়ে খুব বেশি কাজ করা হয় না, বা ডেভেলপমেন্ট পর্যায়ে হাই পারফরমেন্স ইউনিটে যে সমস্ত কোচেরা কাজ করেন তাদের মানটা অত বেশি আপ টু দ্য মার্ক না টুয়ার্ডস দ্য ইন্টারন্যাশনাল লেভেল, এবং আন্ডার 19-এর পর ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে খুব বেশি কাজ করা হয় না, সে সমস্ত টিমে ব্যাটসম্যানদেরকে কিন্তু একদম বেসিক থেকেই শেখাতে হয়। ইটস ভেরি আনফর্চুনেট। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই আনফর্চুনেট একটা ব্যাপার। আশরাফুল ভাই একটা কথা বলেছেন তিনি ব্যাটিং কোচ নিযুক্ত হওয়ার পর, যে তিনি তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। যেহেতু এই লেভেলের ক্রিকেটে কিন্তু ব্যাটিং টেকনিক নিয়ে আসলে খুব বেশি কাজ করতে হয় না, এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের মতো টিম যেখানে ব্যাটসম্যানদের গ্রুমিংটা আসলে অতটা ভালো হয় না, তখন তাদের ব্যাটিং টেকনিক নিয়েও প্রপারলি কাজ করতে হয়, বা অনেক সময় অনেক বেসিক টেকনিক নিয়েও কাজটা করতে হয়। এই জায়গাটা নীল ম্যাকেঞ্জি একটা এক্সাম্পল হিসাবে আসবে। আমি একটা আর্টিকেল খুঁজে বের করেছি। নীল ম্যাকেঞ্জি যে সময়টা বাংলাদেশের কোচ ছিলেন, ব্যাটিং কোচ ছিলেন, ব্যাটিং কনসালটেন্ট ছিলেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে একটা আর্টিকেল ছাপা হয়েছিল। সেখানে বেশ কয়েকটা বিষয় উল্লেখ করা ছিল। যে প্রথমত, নীল ম্যাকেঞ্জি বাংলাদেশের ব্যাটারদের একটা কমন প্রবলেম বের করেছিলেন, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা অনেক বেশি মাত্রায় কমিটেড ফ্রন্ট ফুটে খেলতে যায়। অনেক বেশি মাত্রায় কমিটেড ফ্রন্ট ফুটে খেলতে যাওয়ার কারণে বোলাররা তাদের এগেনস্টে অনেক বেশি মাত্রায় ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট অফ লেন্থের বলগুলোকে ব্যবহার করে, এবং এই কারণে বাংলাদেশের বাইরের কন্ডিশনগুলোতে তাদের অ্যাডজাস্টমেন্টে একটা প্রবলেম তৈরি হয়। সো নীল ম্যাকেঞ্জির প্রথম কাজটা ছিল আইডেন্টিফিকেশন, অর্থাৎ বাংলাদেশের লোকাল ব্যাটসম্যানদের প্রবলেমটা আসলে কোথায়। তিনি এটা একটা খুব ভালো পয়েন্ট বের করেছিলেন। আমি দেখে দেখে পড়ছি এই কারণে, কারণ আর্টিকেলটাই আমি পড়ছি মূলত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে, তাদের ক্রেডিটটা দিতে হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরা কমিটেড ফ্রন্ট ফুটে ব্যাটিং করতেন, এবং তিনি some technical adjustments to correct issues such as front foot play, how they handle bouncers, short pitched bowling, especially away from home in different conditions. So এই জায়গাটা পুরোপুরি বোঝা যাচ্ছে দিস ইজ আ ক্লিয়ারলি টেকনিক্যাল কনসেপ্ট, অর্থাৎ টেকনিক্যাল কোচিং ফাংশন নিয়ে নীল ম্যাকেঞ্জি বাংলাদেশের ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করেছেন। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে তিনি কাজ করেছেন সেটা হচ্ছে ট্যাকটিক্যাল শট সিলেকশন এবং প্ল্যান বেসড কোচিং। এবং নীল ম্যাকেঞ্জির সময় একটা টার্ম তখন কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে স্কিল হিটিং। এখন যেমন পাওয়ার হিটিং নিয়ে অনেক কথা বলা হয়, নীল ম্যাকেঞ্জি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে স্কিল হিটিং। যেহেতু বাংলাদেশের ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং জেনেটিক্সটাও এরকম বেশি নেই, সো বাংলাদেশের ব্যাটসম্যানদের তিনি মোর বেসড অন স্কিল হিটিং কাইন্ড অফ ব্যাটিংয়ের দিকে তিনি ফোকাস করতে বলেছিলেন। এবং তখন কিন্তু যারা সেই সময় ক্রিকেট দেখেছেন, একটা পয়েন্ট মেনশন করা ছিল, সেটা হচ্ছে টিম রুলস বলতে অনেক বেশি মাত্রায় স্ট্রাইক রোটেশন নির্ভর ব্যাটিংয়ের দিকেই নীল ম্যাকেঞ্জি ফোকাস করেছিলেন। নীল ম্যাকেঞ্জির ফোকাস পয়েন্টের জায়গা ছিল অনেক বেশি মাত্রায় স্ট্রাইক রোটেশন পলিসি, এবং স্কিলড হিটিংয়ের জায়গাটা অনেক বেশি মাত্রায় তিনি চিন্তা করেছিলেন, এবং তখন স্ট্রাইক রোটেশনটাকে নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করা হতো। আপনি যদি চিন্তা করে দেখেন যে ম্যাকেঞ্জির যে টেনিওরটা, এই সময়টা বাংলাদেশের ব্যাটসম্যানরা স্ট্রাইক রোটেশন, বিশেষ করে 50 ওভার্স ফরম্যাটে বাংলাদেশের একটা সাকসেসফুল টাইম গেছে, এবং এই সময়টা এটা একটা অনেক বড় জায়গা ছিল যে স্ট্রাইক রোটেশনের দিকে ফোকাস করার জায়গাটা। এখন যেমন দেখবেন যে অনেক বেশি লেগ সাইডে টেনে মারা বা ওই কাইন্ড অফ ব্যাটিং, তখন কিন্তু বাংলাদেশের স্ট্রাইক রোটেশন পলিসিটা নিয়ে কাজ করেছে, এবং নীল ম্যাকেঞ্জি কিন্তু সমালোচিতও হয়েছিলেন। কাল তো বাড়ি যাব, বাসের টিকিটটা কেটে দিও। আচ্ছা নিও। উফ, আবার বলে নিও।
আপনি যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। সমালোচিত হয়েছিলেন কোন জায়গাটাতে? তামিম ইকবালের অ্যাঙ্কারিং ব্যাটিং। তামিম ইকবালের অ্যাঙ্কারিং করতে হবে এই ব্যাটিংটা নিয়ে নীল ম্যাকেঞ্জি যে সময়টায় কাজ করছিলেন, ওই সময়টায় কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম নীল ম্যাকেঞ্জিকেও এটা নিয়ে অনেক কথাবার্তা বলেছিল যে তামিম ইকবালের এই অ্যাঙ্করিং ব্যাটিং নষ্ট হচ্ছে। বাট নীল ম্যাকেঞ্জি তার প্রসিডিউরে যাচ্ছিলেন। পরবর্তী সময় কিন্তু ম্যাকেঞ্জি বাংলাদেশের এই টেনিউরটা কন্টিনিউ করেননি। কোভিডের সময়ে ট্রাভেলিং রেস্ট্রিকশনের একটা ব্যাপার ছিল, সব কিছু মিলিয়ে অনেক প্রবলেম বা জটিলতা তৈরি হয়েছিল, যে কারণে ম্যাকেঞ্জি পরবর্তী সময়ে আর কন্টিনিউ করেনি। তবে ম্যাকেঞ্জির সময় একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, নাইম শেখ সে সময়টাতে ব্যাটিংয়ে ফর্মে ছিলেন। আপনি সাকসেসের কথা যদি আমি বলি, নাইম শেখ সে সময়টা ব্যাটিংয়ে ভালো ফর্মে ছিলেন। লিটন কুমার দাসের বেস্ট ইনিংসগুলো কিন্তু অনেকটাই সে সময় ফ্লারিশড হচ্ছিল, বা লিটন কুমার দাস সে সময়টাতেই তার যেটাকে আমরা বলি না যে মোমেন্টাম পাচ্ছিলেন। সো নীল ম্যাকেঞ্জির সময়টাতে এই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করা হতো। সো আপনি যদি চিন্তা করেন যে ন্যাশনাল টিমের ব্যাটিং কোচের আসলে কাজটা কি, সেই কাজের জায়গাটাতে নট অনলি ট্যাকটিক্যাল একটা জায়গা তো আছে, যে স্ট্রাইক রোটেশনের জায়গা, ব্যাটিং প্ল্যানটা কেমন হবে সেগুলো। বাংলাদেশের মতো টিমের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেটার আইডেন্টিফিকেশনের জায়গাটা। ম্যাকেঞ্জি যে জিনিসগুলো আইডেন্টিফাই করতে পেরেছিলেন, এখন সেই আইডেন্টিফিকেশনের জায়গাটা এখনকার বাংলাদেশ টিমে আসলে কতটুকু হয় সেগুলো নিয়ে অনেক আলোচনার জায়গা আছে, সেগুলো নিয়ে বোর্ডের ইভ্যালুয়েশনের জায়গা আছে, বোর্ড সেখানে ইভ্যালুয়েশন করবে। কিন্তু আমাদের দেশে যে একটা কালচার, সেটা হচ্ছে কোচকে পদত্যাগ করতে বাধ্য করা। দেখেন, ম্যাকেঞ্জির পর কিন্তু বাংলাদেশ টিমের ব্যাটিং কোচ হয়েছিলেন অ্যাশওয়েল প্রিন্স। সেই অ্যাশওয়েল প্রিন্স কিন্তু 6 মাসও বাংলাদেশ টিমে টিকতে পারেননি, 6 মাসও টিকতে পারেননি বিকজ অফ মিডিয়া প্রেশার। তখন একটা কথা বলা হচ্ছিল যে বাংলাদেশের কোচিং স্টাফ নাকি সাউথ আফ্রিকার রিহ্যাব সেন্টার। এখন এই অ্যাশওয়েল প্রিন্স কিন্তু পরবর্তী সময় সাউথ আফ্রিকা টেস্ট টিমের ব্যাটিং কোচ হয়েছিলেন 2 বছরের জন্য, এবং এই 2 বছরের মধ্যে তিনি তাদেরকে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন করিয়েছেন। সাউথ আফ্রিকার যে একটা অধরা আইসিসি ট্রফির শিরোপার জায়গা ছিল 98-এ চ্যাম্পিয়ন্স ট্রফির পর, সেই শিরোপাটা কিন্তু অ্যাশওয়েল প্রিন্সের সময় বা অ্যাশওয়েল প্রিন্সের ব্যাটিং টেনিউরের সময় সাউথ আফ্রিকা পেয়েছে। 2 বছরের টাইম তিনি পেয়েছিলেন। সেই অ্যাশওয়েল প্রিন্স বাংলাদেশের 6 মাসও টিকতে পারেননি। কোচিং পছন্দ হচ্ছে কিনা সেই অনুযায়ী কোচকে বাদ দেওয়া বা ইভালুয়েট করা বা তার পারফরমেন্সের মূল্যায়ন করা, এটা এক বিষয়। আর তাকে পদত্যাগ করতে বাধ্য করা, এটা কিন্তু আবার আরেক বিষয়। এই কালচারটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে ভালো না। ডমিঙ্গো বিদায় নিয়েছেন, অ্যাশওয়েল প্রিন্স বিদায় নিয়েছেন, ওটিস গিবসন বিদায় নিয়েছেন, রায়ান কুক বিদায় নিয়েছেন। এটাই প্রবলেমের জায়গা। হ্যাঁ, পারফরমেন্স ইভ্যালুয়েট করে আপনি কোনো কোচকে বাদ দিতেই পারেন, সেখানে কোনো সমস্যার কিছু নাই। কিন্তু যখন পদত্যাগে বাধ্য করা, দেন দ্যাটস আ বিগ ইস্যু। এবং এই কারণে মনে হয় বাংলাদেশে খেলার চাইতে ধুলো নিয়ে আলোচনাটা অনেক বেশি হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।